সমস্যার কারণে আজকে আমরা একটু দেরিতে শুরু করতে পারছি। চলো আজকে পড়বো হচ্ছে অর্থোপেডিক সিমটমস। ডিফর্মিটিটা এখানে সিমটমস হিসেবে চলে আসবে। তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ভাইবা এবং অস্পির জন্য খুব গুরুত্বপূর্ণ। রিটেনে তেমন একটা কোশ্চেন এই এই লেকচার থেকে থাকে না, মেইনলি হচ্ছে অস্পির জন্য। কমন যে সিমটম গুলো আমরা পাই তার মধ্যে একটা হচ্ছে পেইন। পেইনকে বলা হয় কমনেস্ট, ওয়ান অফ দা কমনেস্ট সিমটম ইন অর্থোপেডিক্স। আর পেইনটা হচ্ছে যতটা না পেশেন্টের তোমার হচ্ছে ফিজিক্যাল ডিসঅর্ডার মানে সম্বন্ধে কথা বলে, তার চেয়ে তার মানসিক অবস্থা। অর্থাৎ একই পরিমাণ পেইনে এক একজন মানুষের এক এক রকমের রিয়াকশন হয়। যার সহ্য ক্ষমতা একটু বেশি, পেইনে সে কম কাবু হয়, আর যার সহ্য ক্ষমতা একটু কম, পেইনে সে বেশি কাবু হয়। অর্থাৎ পেইনকে বলে যে পেইন টেল আস মোর অ্যাবাউট দ্য পেশেন্ট স্টেট অফ মাইন্ড রাদার দেন অ্যাবাউট দ্য ফিজিক্যাল ডিসঅর্ডার। অর্থাৎ পেইনকে রিলাই করে একটা ফিজিক্যাল ডিসঅর্ডারের ডায়াগনোসিস অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু পেইনকে অনার করতে হবে। পেশেন্টের সিমটম রিলিফ করার জন্য পেশেন্টকে এই পেইনটুকু বুঝতে হবে। এখন অর্থোপেডিক্সে কি কি পেইন, কি কি ধরনের পেইন আমরা পাই, এটা অস্পির কোশ্চেন আসে। যেরকম তুমি ক্রনিক আর্থ্রাইটিস, যেগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কথা বলো, অস্টিও আর্থ্রাইটিস এর কথা বলো, সেখানে একিং টাইপ অফ পেইন পাবা। অ্যাবসেস আমরা পাই, মাসকুলোস্কেলিটাল অ্যাবসেস, অস্টিওমাইলাইটিস থেকেও কখনো অ্যাবসেস পাওয়া যায়, সেখানে ওই থ্রবিং পেইন পাওয়া যায়। নিউরালজিয়া যেটাতে হয়, যেরকম পিএলএডির ব্যাপারটা, সেক্ষেত্রে বার্নিং পেইন হয়। আর টেন্ডন রাপচারে স্ট্যাবিং পেইন হয়, আর সায়াটিকাতে তোমার রেফার্ড পেইন আমরা পাই। তো এগুলো হচ্ছে হোয়াট আর দ্য কমন টাইপস অফ পেইন ইন অর্থোপেডিক্স। অনেক সময় কোশ্চেন আসে যে কিভাবে পেইনের প্রকারভেদ ডায়াগনোসিসে হেল্প করে। তো তুমি এই যে এই ভ্যারাইটি গুলো মেনশন করে বলবা যে এই ধরনের ডিজিজ যের ক্ষেত্রে এই ধরনের পেইন আসে। সো টাইপস অফ পেইন মে হেল্প ইউ টু ডায়াগনোস এ অর্থোপেডিক কন্ডিশন ক্লিনিক্যালি। এখন আসো গ্রেডিং অফ পেইন, এটা একটা কঠিন ব্যাপার। তো বিভিন্ন সময় বিভিন্ন গ্রেডিং সিস্টেম স্টার্ট করা হয়েছে। তো এরকম চেষ্টাও করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে যে পেশেন্টকে বলো যে আপনার পেইনটাকে একটা গ্রেডিং আপনি নিজে করেন, যে পেইনের গ্রেড 0 থেকে শুরু হইলো ম্যাক্সিমাম 10 পর্যন্ত, অথবা 1 থেকে শুরু হইলো 10 পর্যন্ত। 1 মানে হচ্ছে সবচেয়ে কম ব্যথা, 10 হচ্ছে সবচেয়ে বেশি ব্যথা। তো আপনি কোন গ্রেডে আছেন? তো আসলে যেই লোকটা মানে আসলে 10 গ্রেডের ব্যথাতে এখন আছে, ও যদি আগে 10 গ্রেডের ব্যথা অনুভব করে না থাকে, তাইলে সে 8, 9, 10 এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবে না। আবার 1, 2, 3 এগুলোকেও আলাদা ডিফারেন্সিয়েট করতে পারবে না। আর পেশেন্টের পেইনের ফিলিংস, এটা হচ্ছে একই অ্যামাউন্ট অফ পেইনে একজন মানুষের বেশি ফিলিংস হবে, আরেকজনের কম হবে। তো বিভিন্ন সমস্যা এই গ্রেডিং অফ পেইনে আমরা পাই। তো পরবর্তীতে প্রস্তাব করা হয়েছে মোটামুটি ইউনিভার্সাল একটা মেথড, সেটাতে 4টা গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড 1, 2, 3, 4। গ্রেড 1 এ যেটা আসছে সেটা হচ্ছে মাইল্ড পেইন, গ্রেড 2 তে মডারেট পেইন, গ্রেড 3 তে সিভিয়ার পেইন, এবং গ্রেড 4 এটা হচ্ছে এক্সক্রুশিয়েটিং পেইন। তো হুইচ ওয়ান ইজ গ্রেড 1? মাইল্ড পেইন, যেখানে তুমি ইজিলি ইগনোর করতে পারো যে মাঝে মধ্যে ব্যথা হয়, হয় না, এটাকে রোগী তেমন একটা গুরুত্ব দেয় না, ঠিক আছে, এরকম পেইন হচ্ছে গ্রেড 1। যখন পেইনটা ইগনোর করার ব্যবস্থা থাকবে না, অর্থাৎ তোমার ফাংশনকে পেইন ইন্টারফেয়ার করবে, এবং সেই পেইনটাকে ম্যানেজ করার জন্য অ্যাটেনশন লাগবে অথবা ট্রিটমেন্ট লাগবে সময় সময়, সব সময় না, সময় সময় চিকিৎসা লাগবে, সেটাকে আমরা গ্রেড 2 বলতেছি। আর পেইনটা যদি এরকম হয়, মানে তুমি যেই সময়টা তোমার সময়টা মোস্ট অফ দ্য টাইম পেইনটা থাকে এবং কনস্ট্যান্ট একটা ট্রিটমেন্ট আর অ্যাটেনশন লাগে, সেটাকে তুমি গ্রেড 3 পেইন হিসেবে ক্যাটাগরাইজ করতে পারো। আর গ্রেড 4 যেটা টোটালি ইনক্যাপাসিটেটিং পেইন, মানে সহ্যই করা যাচ্ছে না, এক্সক্রুশিয়েটিং টাইপ অফ পেইন, সেটা হচ্ছে গ্রেড 4। তো গ্রেড 1, 2, 3, 4 এটা দিয়ে আমরা পেইনকে ডিফারেন্সিয়েট করব। অর্থোপেডিক্সে আমরা এই গ্রেডিং সিস্টেম অফ পেইন ইউজ করি। তো একটা পেইন আমরা অর্থোপেডিক্সে খুব বেশি কথা বলি, সেটা হলো রেফার্ড পেইন। রেফার্ড পেইন হলো সেইটা যেই পেইনটা তোমার যেই জায়গার অসুখের কারণে হইলো সেই জায়গায় না, বরং দূরবর্তী কোথাও ফিল হচ্ছে, সেটা হচ্ছে রেফার্ড পেইন। এখন পেইন যদি তোমার স্কিন থেকে বা সুপারফিশিয়াল কোনো স্ট্রাকচার থেকে, মানে স্কিন সাবকিউটেনিয়াস সেই সমস্ত অঞ্চল থেকে অ্যারাইজ করে, সেটাকে একুরেটলি লোকালাইজ করা যায়। এটা ইউজুয়ালি লোকালাইজ করা ইজি।
আর পেইন যদি কোনো ডিপ স্ট্রাকচার থেকে অ্যারাইজ করে সেই ধরনের পেইনটা ইউজুয়ালি মোর ডিফিউজিং হয় এবং সামটাইমস অফ আনএক্সপেক্টেড ডিস্ট্রিবিউশন, কখনো কখনো এটা মানে ডিস্ট্রিবিউশনটা এক্সপেক্ট করা যায় না। যেরকম মনে করো হিপ ডিজিজ, হিপে অপারেটর হার্নিয়া হইলো অন্য কোনো হিপের ডিজিজ, এইটার পেইনটা ম্যানিফেস্টেট হইতে পারে নিতে। দেখো হিপের পেইন নিতে বোঝা গেল, ডিপ স্ট্রাকচার মানে হিপ জয়েন্টের ডিপ স্ট্রাকচার থেকে কোনো পেইনের যদি উৎপত্তি হয় সেই পেইনটা তোমার এরকম রেফার্ড হয়ে নিতে অনুভব করা যাবে। এটার কারণটা কি? এর কারণটা হচ্ছে যে সেরিব্রাল কর্টেক্স যেটা আছে আমাদের, কখনো কখনো সেরিব্রাল কর্টেক্স ডিফারেন্সিয়েট করতে ব্যর্থ হয়, ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করতে পারে না বিটুইন সেন্সরি মেসেজ ফ্রম সেপারেট বাট এমব্রায়োলজিক্যালি রিলেটেড সাইট। অর্থাৎ দুইটা সাইট যেটা এমব্রায়োলজিক্যালি রিলেটেড, তো ওই দুইটা সাইটকে কখনো কখনো সেরিব্রাল কর্টেক্স তোমার এই সেন্সরি যে মেসেজটা আসে সেটাকে সেপারেট করতে পারে না। এই কারণে কখনো কখনো দেখা যায় কিছু কিছু ডিজিজে হিপের পেইন নিতে, তারপরে কোমরের ব্যথা হচ্ছে থাই লেগ এই সমস্ত অঞ্চলে অনুভব হয়, এটাকে বলে রেফার্ড পেইন। এটা একটা সময় আমরা ধারণা করতাম যে এটা সম্ভবত বোধহয় যে সেন্সরি নার্ভ কানেকশন আছে এই দুইটা সাইটের মধ্যে, কিন্তু আসলে সেটা না। This is not because of sensory nerve connecting the two sides, but this is because of failure of cerebral cortex to differentiate clearly between sensory messages from separate but embryologic related sites. একটা কমন এক্সাম্পল হচ্ছে সায়াটিকা। হ্যাঁ, সায়াটিকা তোমার কোমরের ব্যথাটা ওই থাই, বাটক, কাফ এই সমস্ত অঞ্চলে যায়, এটা আমরা রেফার্ড পেইন হিসেবে তোমরা অনেক সময় অস্পিতে আসে টেল ওয়ান এক্সাম্পল অর টু এক্সাম্পল অফ রেফার্ড পেইন। এই যে দেখো এই ছবিটা খুব ভালো করে একটু খেয়াল করো, দেখো এই যে আর্মের অংশ, এটা একটা রেফার্ড পেনের সাইড। শোল্ডারের ব্যথা কখনো এখানে বোঝা যায়, হিপের ব্যথা কখনো এখানে বোঝা যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এই নেকের ব্যথাটা কখনো এই অঞ্চলে বোঝা যায়, আর লাম্বার স্পাইনের ব্যথা কখনো এই বাটক, কাফ, কাফ, থাই এই সমস্ত অঞ্চলে রেফার্ড হয়। দিস আর সাম কমন সাইটস অফ রেফার্ড পেইন। তোমরা কি কেউ আছো আমার সাথে? পার্টিসিপেন্টস কেউ আছো? এনিবডি? আমি আমার কথা বোঝা যাচ্ছে তো না? এখন একটা কোশ্চেন, এটা অস্পিড থেকে একটা কোশ্চেন পিক করা, যে হোয়াট ইজ দ্য টাইপ অফ পেইন ইন অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। আমরা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসে পড়ে আসছি যে এখানে ফোকাল পেইন হয়, যে সাইটে অস্টিওমাইলাইটিস সেখানে ফোকাল, এই পেইনটার সাথে আমার অ্যাপেক্সের যে এক্সট্রিমিটিটা হবে সেটা নাড়াচাড়া বন্ধ হয়ে যাবে, নাড়াচাড়া করলে পেইনটা বাড়বে, ঠিক আছে। এটার সাথে তোমার অ্যানোরেক্সিয়া, ইরিটেবিলিটি, লেথার্জি, ফিভার এগুলা থাকে। আর অস্টিওমাইলাইটিসের সাথে যদি অ্যাবসেস থাকে সেখানে থ্রবিং টাইপ অফ পেইন পাবা। দেখো অস্পিতে এই কোশ্চেনগুলো বারবার আসে। হোয়াট আর দ্য টাইপস অফ পেইন ইন অর্থোপেডিক্স? গিভ এক্সাম্পলস অফ দোজ। হাউ প্রেজেন্টেশন অফ পেইন হেল্পস ইন ডায়াগনোসিস। হোয়াট উইল বি দ্য টাইপ অফ পেইন ইন অ্যাকিউট অস্টিওমাইলাইটিস? আমার মনে হয় আমরা এই পয়েন্টগুলা অলরেডি হাইলাইট করে ফেলেছি। নেক্সট সিমটম, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি, আজকে দেরিতে শুরু করছি। যে সোয়েলিং, সোয়েলিং এটাও একটা গুরুত্বপূর্ণ সিমটম ইন অর্থোপেডিক্স। মাস্কুলোস্কেলিটাল সিস্টেমের সোয়েলিং ইনভলভ করতে পারে শুধু সফট টিস্যু, হইতে পারে জয়েন্ট থেকে, হইতে পারে বোন থেকে। হ্যাঁ, সফট টিস্যু থেকে দেখো হেমাটোমা হয়, ইনফেকশনের কারণে সফট টিস্যু সোয়েলিং হয়। জয়েন্টে হিম আর্থ্রোসিস মানে ব্লাড কালেকশন অথবা জয়েন্ট ডিফিউশন, ফ্লুইড কালেকশন, এটা থেকেও সোয়েলিং হয়। এখন বোনের কোনো স্পেসিফিক ইনফেকশন, অস্টিওমাইলাইটিস অথবা বোনের কোনো স্পেসিফিক টিউমার, হ্যাঁ বোন টিউমার, সেটা থেকেও সোয়েলিং হয়। তো একটা জিনিস খেয়াল রাখবা, যেখানে সফট টিস্যুর সোয়েলিং, জয়েন্টের সোয়েলিং অথবা বোনের সোয়েলিং যেটাই হোক না কেন, পেশেন্টের কাছে তাইটা মনে করে যে একই, ও তো আর বুঝবে না, ও এসে দেখবে সফট টিস্যুর সোয়েলিং রে বলবে দেখেন হাড্ডিটা ফুলে গেছে, হ্যাঁ জয়েন্টের সোয়েলিংটাকে একই বলবে। তো তোমাকেই এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। সো ইউ হ্যাভ টু মানে gain knowledge as well as expertise to differentiate between the swelling of soft tissue, swelling of joint and swelling of bone. আবার আরেকটা জিনিস, কিছু কিছু জিনিস দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবা, এটা রিপিট সোয়েলিং এরকম এরকম হতে পারে, একটু ক্রনিক সোয়েলিং এরকম এরকম হতে পারে। যেরকম হেমাটোমা যদি হয়, হেমার্থ্রোসিস যদি হয়, এটা সাধারণত রিপিট সোয়েলিং হয়, খুব অল্প সময় হয়ে যায়। ইনফেকশন থেকে মোটামুটি সময়ে, কিন্তু ধরো একটা টিউমার, বিনাইন কোনো টিউমারের কারণে
সোয়েলিং হলো, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সোলেন হবে। এখন বনি এন্ড সফট টিস্যু সোয়েলিং, এটা ডিফারেন্সিয়েট করার জন্য সোয়েলিং এর কি কি দেখতে হবে? তোমার সাইডটা দেখতে হবে, মার্জিনটা দেখতে হবে, কনসিস্টেন্সি দেখতে হবে, টেন্ডারনেস আছে কিনা, মাল্টিপ্লিসিটি আছে কিনা, ওভারলেইং এবং আন্ডারলেইং স্ট্রাকচারের সাথে রিলেশন কেমন। তো আমি এই ব্যাপারগুলো একটু ডিটেইলস বলবো। তো এই স্লাইডটা আমি এসকেপ করতেছি যে এই পয়েন্টগুলো তোমাকে দেখতে হবে। কিভাবে বনি এবং সফট টিস্যু সোয়েলিং করবে আমি একটু পরে বলতেছি। এর আগে একটা পয়েন্ট নিয়ে কথা বলি যে হেমার্থ্রোসিস, জয়েন্টের ভিতরে যদি কোনো কারণে ব্লাড কালেকশন হয় সেটাকে হেমার্থ্রোসিস বলে, অর্থাৎ জয়েন্টের সোয়েলিং। তো তোমাকে কিন্তু জিজ্ঞেস করা হবে যে সোয়েলিং কেমনে, কেন, কি হইতে পারে। তো তুমি কিন্তু বলছো যে সফট টিস্যুতে কিছু, বোনে কিছু, জয়েন্টে কিছু। এটা একটা অস্পি কোশ্চেন যে জয়েন্টের সোয়েলিং কেন হয়? হেমার্থ্রোসিসের কারণে। হেমার্থ্রোসিস কেন হয়? যদি স্প্রেন হয়, যদি ফ্র্যাকচার হয়, লিগামেন্ট ইনজুরি হয়, ব্লিডিং ডিসঅর্ডার থাকে, যেরকম আর্থ্রোস্কোপিক্যালি কোনো সার্জারি করে থাকি, কিছু কিছু ব্লাড থিনার মেডিসিন আছে যেরকম ওয়ারফেরিন ব্যবহার করে থাকে, আবার কখনো কখনো বনি মেলিগন্যান্সি অথবা জয়েন্টের কোন স্ট্রাকচার থেকে মেলিগন্যান্সি অ্যারাইজ করে, সেখান থেকেও হেমার্থ্রোসিস হতে পারে। এটা তোমাদের জানতে হবে। এখন এই যে দেখো, যেটা বলছিলাম বনি এবং সফট টিস্যু সোয়েলিং। তো বনি সোয়েলিং এর ক্ষেত্রে সাইজ একটা ম্যাটার। একটা লার্জ লাম্প যেটা অ্যাটাচড টু বোন অথবা গেটিং, যেটা একটা বনি সোয়েলিং যেটা খুব বড় হচ্ছে, হ্যাঁ, এরকম একটা সোয়েলিং যদি পাও তাহলে সেটা ধরে নেবা বনি সোয়েলিং, এবং ইউজুয়ালি দ্যাট মে বি এ বনি টিউমার। ঠিক আছে, আস্তে আস্তে বড় হচ্ছে আর লাম্পটা বোনের সাথে অ্যাটাচড, ফিক্সড। এখন আসো সাইটের কথা। যদি নিয়ার এ জয়েন্টে কোনো বনি সোয়েলিং পাও, সেটা মানে বিনাইন অর মেলিগন্যান্সি, কোনো একটা টিউমারই হয় সাধারণত জয়েন্টের কাছাকাছি। আর যদি শ্যাফটে কোনো বনি সোয়েলিং পাও, সেই ক্ষেত্রে তুমি সেটাকে, এটা হইতে পারে ফ্র্যাকচার ক্যালাসের কারণে, হইতে পারে ইনফ্লামেটরি কোনো নিউবোন অথবা টিউমারের কারণে। এখন আসো মার্জিনের ব্যাপারটা। বিনাইন টিউমার যেটা সেটার মার্জিনটা ওয়েল ডিফাইন্ড হয়, আর মেলিগন্যান্ট টিউমার অথবা ইনফ্লামেটরি লাম অথবা ক্যালাস এর মার্জিনটা ওয়েল ডিফাইন্ড হয় না সাধারণত। কনসিস্টেন্সির ব্যাপারটা, বিনাইন টিউমারটা হার্ড ইউজুয়ালি, আর মেলিগন্যান্ট টিউমারটা কখনো কখনো তোমার ইনডেন্টেড হয়, মানে টোল পড়ে যায়, ইনডেন্টেড থাকে। টেন্ডারনেসের ব্যাপারটা, যে কিছু কিছু সোয়েলিং আছে বনি সোয়েলিং, সেখানে যদি অ্যাক্টিভ ইনফ্লামেশন থাকে, সেটা যদি রিসেন্ট ক্যালাস হয়, আর রেপিডলি গ্রোয়িং কোনো বোন সার্কোমা থাকে, সেটা টেন্ডার হয়। আর মাল্টিপ্লিসিটির ব্যাপারটা দেখো, যে বনি সোয়েলিং মানে মাল্টিপল ইউজুয়ালি হয় না। বনি সোয়েলিংটা তোমার যদি খুব সিলেক্টিভ কিছু কন্ডিশন আছে, যেরকম মাল্টিপল এক্সোসিস একটা কন্ডিশন, ওলিয়ার্স ডিজিজ একটা কন্ডিশন, এই ক্ষেত্রে মাল্টিপল হতে পারে। তো এটাকে যদি আমরা সামারাইজ করি, আমি যদি আগের স্লাইডটাতে যাই, যে বনি এন্ড সফট টিস্যু সোয়েলিংটা সাইটের বিষয়টা, সফট টিস্যু সোয়েলিংটা সুপারফিশিয়াল হবে, বনি সোয়েলিংটা ডিপ হবে, বোন থেকে আসবে। রিগার্ডিং মার্জিন, বনি সোয়েলিংটা সফট টিস্যু সোয়েলিং এর চাইতে বনি সোয়েলিং এর মার্জিনটা ওয়েল ডিফাইন্ড হবে। কনসিস্টেন্সি, বনি সোয়েলিং ইউজুয়ালি হার্ড বা ফার্ম হইতে পারে, কিন্তু সফট টিস্যু সোয়েলিং সফট থেকে ফার্ম। রিগার্ডিং টেন্ডারনেস, হ্যাঁ, টেন্ডারনেসের ক্ষেত্রে তুমি ডিপ কোনো সোয়েলিং, যদি সেখানে বার্সাইটিস থাকে, যদি কোনো ইনফ্লামেশন থাকে, যদি কোনো ইনফেকশন থাকে, তাহলে বনি সোয়েলিং টেন্ডার হতে পারে। তো সফট টিস্যু সোয়েলিং এর যে কারণগুলো আমরা পড়ে আসছি, তো এতে বেশিরভাগ সফট টিস্যু সোয়েলিং যেগুলা অ্যাকিউট সোয়েলিং থাকে, সেগুলা টেন্ডার হয়। সফট টিস্যু সোয়েলিং মাল্টিপল হতে পারে, বনি সোয়েলিং মাল্টিপল কম হয়। আর সফট টিস্যু সোয়েলিং সেটা ওভারলাইং স্ট্রাকচারের সাথে, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে যে রিলেশনটা, অনেক ক্ষেত্রে সেটা আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্স থাকে না, আর বনি সোয়েলিং সেটা বোনের সাথে ফিক্স থাকে। দেখো এই ছবিটা, এটা যে ছবিটা দেখা যাচ্ছে বাম পাশের ছবিটা, এই নিয়ের উপরের দিকে একটা লাম্প, ঠিক আছে, এটা হার্ড একটা সোয়েলিং, ওয়েল ডিফাইন্ড, এবং এটার হিস্ট্রি হচ্ছে নট ইনক্রিজিং ইন সাইজ, মোটামুটি একটা ফিক্সড লেভেলে আছে, খুব দ্রুত বাড়ছে না। তো ক্লিনিক্যাল ডায়াগনোসিস এটা ছিল এক্সোস্টোসিস বা অস্টিওকন্ড্রোমা। তো এটাকে এক্সরে করে দেখা গেছে যে না, এটা আসলে এক্সোস্টোসিস, কার্টিলেজ ক্যাপড এক্সোস্টোসিস বা অস্টিওকন্ড্রোমা, এরকম সোয়েলিং পাই। একটু আগে বলে আসলাম যে পেইনফুল সোয়েলিং হয়, হ্যাঁ, কখনো কখনো যদি বার্সাইটিস থাকে, যদি ইনফেকশন থাকে,
যদি নার্ভের উপরে সোয়েলিংটা প্রেসার ক্রিয়েট করে, যদি এটা খুব স্ট্রেচ তৈরি করে ক্যাপসুলের মধ্যে, যদি ফ্র্যাকচার হয়, সোয়েলিংটার ফ্র্যাকচার হয়ে যায়, ধরো এই যে আগের স্লাইডটা দেখো, হ্যাঁ এইটা একটা অ্যাডজাস্টোসিস, তো এইটার দেখো স্টকটা অনেক মোটা সেসাল ভ্যারাইটি, যদি সেটা পেডাঙ্কুলেটেড হয় অর্থাৎ এই বৃন্তটা বোটাটা অল্প মানে সরু চিকন হয়, সেই ক্ষেত্রে এই সোয়েলিংটা অনেক সময় ফ্র্যাকচার হয়ে যায়, এই সোয়েলিং ফ্র্যাকচার হয়ে পেইনফুল হতে পারে। আর কখনো কখনো একটা বিনাইন সোয়েলিং ম্যালিগন্যান্সিতে যদি ট্রান্সফর্মড হয়, সেই ক্ষেত্রে দ্যাট সোয়েলিং মে বি পেইনফুল। সোয়েলিং থেকে কি কি অস্পিক কোশ্চেন আসে? এখন হোয়ার সোয়েলিং অকার্স ইন অর্থোপেডিক্স আমরা পড়ে আসলাম, বনে হতে পারে, সফট টিস্যুতে হতে পারে, জয়েন্টে হতে পারে। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন বোনি এন্ড সফট টিস্যু সোয়েলিং পড়লাম। when you suspect hemarthrosis অর্থাৎ hemarthrosis কখন কখন হয় পড়ে আসলাম। when orthopedic swelling become painful আমরা আলোচনা করছি। what will you ask when you suspect infection in bone, যখন তুমি ইনফেকশন সাসপেক্ট করবা তখন ইনফেকশন আমরা অস্টিওমাইলিটিসে যে কোশ্চেনগুলো সোয়েলিং এ পড়ে আসছি, আর সোয়েলিং এর যে ইনফরমেশন গুলার যে মানে প্যারামিটার গুলো দেখে আসলাম, ওগুলা সম্বন্ধে কথা জিজ্ঞেস করবা। আমরা আরেকটা টপিক আজকে একটু আলাপ করি, সেটা হচ্ছে ডিফর্মিটি। এটাও একটা কমন সিমটম। পেশেন্ট যে সমস্ত ডিফর্মিটি কমনলি আমাদের কাছে বলে অর্থোপেডিশিয়ানদের কাছে, তার মধ্যে একটা হচ্ছে রাউন্ড শোল্ডার, স্পাইনাল কার্ভেচার নিয়ে সমস্যার কথা বলে, নক নি অর্থাৎ হাঁটু দুইটা লেগে গেছে, হাঁটতে পারে না, হাঁটতে গেলে এক হাঁটু আরেক হাঁটুর সাথে বাড়ি খায়, নি নক হয়ে গেছে, নক নি। বো লেগের কথা বলে, পিজিয়ন টো এর কথা বলে, ফ্ল্যাট ফিটের কথা বলে, এগুলো দিস আর দ্য কমন ডিফরমিটিস। রাউন্ড শোল্ডার এটা তোমরা সবাই জানো, যে যদি এরকম হয় যে শোল্ডারটা ওর অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট থেকে একটু সামনে, অর্থাৎ কুজের মতো, মানে দুই শোল্ডারের মাঝামাঝি অংশটা, হ্যাঁ এই ব্যাক সাইডটা কুজের মতো হয়, সেটাকে আমরা রাউন্ড শোল্ডার বলতেছি। স্পাইনাল কার্ভেচার সম্বন্ধে একটু ডিটেইলস বলবো, যে এখানে কাইফোসিস হয়, স্কোলিওসিস হয়, লর্ডোসিস হয়। আর নক নি এটাও সম্বন্ধে আমরা একটু ছবি দেখবো, কথা বলবো, বোল এক সম্বন্ধে কথা বলবো। পিজিয়ন টো এটা হচ্ছে কোনো কোনো বাচ্চা দেখবা পা ভিতরের দিকে দিয়ে হাঁটে, ইন টোয়িং অর্থাৎ পা ভিতরের দিকে দিয়ে হাঁটে পায়রার মতো, সেটাকে পিজিয়ন টো বলে। আর ফ্ল্যাট ফিট মানে হচ্ছে পেশেন্টের লংগিটিউডিনাল আর্চটা অনেক সময় ডিক্রিজ থাকে, পাটা সমতল থাকে, পায়ের পাতাটা, এটাকে বলে। এখন ডিফর্মিটি of a single joint or joint is less easily described and the patient may simply declare that the limb is crooked. আসলে একটা সিঙ্গেল বোন অথবা জয়েন্টের একটা ডিফর্মিটিকে মানে অনেক সময় পেশেন্ট ব্যাখ্যা করতে পারে না যে কিরকম, সে বলে বাইকে গেছে, যে লিম্বটা বাইকে গেছে, ক্রুকড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমার ডিফর্মিটিটা ডিফারেন্সিয়েট করাটা, এটা তো ডাক্তার হিসেবে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ডিফর্মিটিটাকে ডিফাইন করা, ডিফর্মিটিকে এক্স্যাক্টলি ডিফারেন্সিয়েট করা, এইটার উপরে কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করে। হ্যাঁ, আবার ডিফর্মিটি নিয়ে আরেক সমস্যা আছে, এটা একটু পরে বলতেছি। দেখো এই এখানে কিছু কথা আছে। The word deformity is derived from a Latin word, তার মানে হচ্ছে মিসশেপেন, অর্থাৎ ডিফর্মিটি এর মানে অন্য মানে শাব্দিক অর্থ বলতে বোঝাচ্ছি আমরা মিসশেপেন। এখন নরমাল শেপের রেঞ্জ, যে এইটা নরমাল, এটার ব্যাখ্যা খুব কঠিন জিনিস। যে নরমাল শেপ বলতে এটা ওয়াইড ভেরিয়েশনকে কভার করে, যেটাকে একেবারে ক্লিন কাট বলা অসম্ভব হয়ে দাঁড়ায় যে এইটুক হচ্ছে নরমাল। যেরকম একটা মানুষের উচ্চতা 5 ফিট 4, এটা কি নরমাল? 6 ফিট এটা কি নরমাল? এটা তো ব্যাখ্যা করা যায় না। তো যদি 6 ফিট নরমাল হয়, তাহলে যে 5 ফিট সে তো ডিফর্ম। তো আবার যদি 7 ফিট ধরো 5 ফিট নরমাল হয়, ওই রকম কোন একটা পেশেন্ট যদি 7 ফিট পাও, তাহলে সেও তো ডিফর্ম। তো এরকম কিছু ফ্যাক্টর আছে যেখানে ডেফিনেশন দিয়ে ডিফর্মিটিটাকে এক্স্যাক্টলি আমরা ব্যাখ্যা করতে পারি না। তবে কিছু ডিফর্মিটি আছে যে প্যাথোলজিক্যাল, আর কিছু ডিফর্মিটি প্যাথোলজিক্যাল না। এখন যে আমাদের কিছু উদাহরণ আমরা দিচ্ছি, যে জেনারেলি অ্যাকসেপ্টেড কাট অফ পয়েন্ট অফ অ্যাবনর্মাল শর্টনেস, এরকম কিছু জিনিস আছে যেটাকে তুমি ডিফর্মিটি বলবা। যেরকম একটা অঞ্চলের ওইখানের যে তোমার হচ্ছে পেশেন্টের হাইট, পেশেন্টের যে লিম্বের স্ট্রেচার, পেশেন্টের লিম্বের যে বিভিন্ন অ্যাঙ্গুলেশন, এর যে একটা ক্যালকুলেশন থাকে, তো এই ক্যালকুলেশনের একটা স্পেসিফিক ক্লিন কাট পয়েন্ট থাকবে, এই পয়েন্টের বাইরে গেলে সেটাকে ডিফর্মিটি। তো এইটা এস্টাবলিশড করা মানে এখনো মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড হয় নাই। তবে এখন এক পা লম্বা আরেক পা শর্ট, এক পা বাঁকা আরেক পা স্ট্রেইট, এই ধরনের ডিফর্মিটি
ডেফিনেটলি ডিফর্মিটি হিসেবে কনসিডার্ড হবে এবং এটাকে তোমার অ্যাড্রেস করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এই যে শব্দটা ভেরাস এবং ভালগাস, ভেরাস এবং ভালগাস এটা ডিফর্মিটিতে সবচেয়ে কমন ইউজ করা হয় এরকম দুইটা শব্দ। কিছু স্পেসিফিক শব্দ আমরা ব্যবহার করি ডিফর্মিটিকে এক্সপ্লেইন করার জন্য, তো এই দুইটা অনেক কমন। ভেরাস মানে হচ্ছে যে একটা জয়েন্টের ডিস্টাল পার্ট, হ্যাঁ ডিস্টাল যেই জয়েন্টটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, যেই জয়েন্টটা আমাদের কাছে বিবেচ্য, সেই জয়েন্টের ডিস্টাল পার্টটা মিডিয়ান প্লেনের দিকে, হ্যাঁ ভিতরের দিকে বেঁকে গেছে, সেটাকে আমরা বলবো ভেরাস। আর বালগাস মানে হচ্ছে মিডিয়ান প্লেন থেকে দূরে সরে গেছে, বাইরের দিকে চলে গেছে। এখন ওই যে একটু আগে আমরা যেটা পড়ে আসলাম যে নকনি বোলেক, নকনি মানে হচ্ছে জেনু ভালগাম, অর্থাৎ নি জয়েন্টের ডিস্টাল পার্টটা বাইরের দিকে বেঁকে গেছে, অর্থাৎ লেগটা বাইরের দিকে, নিটা একটা আরেকটার সাথে বাড়ি যাচ্ছে এরকম, তার মানে হচ্ছে জেনু ভালগাম এটা নকনি দ্বারা রিপ্লেস হয়ে গেছে। উল্টাটা জেনু ভেরাম সেটা বো লেগ দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এরকম কিছু কিছু জায়গায় আছে এরকম সুন্দর শব্দ দ্বারা রিপ্লেস হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে যেরকম এলবোর ক্ষেত্রে, হিপের ক্ষেত্রে, টো গুলার ক্ষেত্রে এরকম সুন্দর শব্দ সবগুলাই আসে নাই। তবে এলবোর ক্ষেত্রে যেরকম সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের পরে যেটা হয় সেটাকে আমরা গান স্টক ডিফর্মিটি বলি। এরকম কিছু কিছু স্পেসিফিক ডিফর্মিটির আরো সুন্দর স্পেসিফিক কিছু নাম আছে। ছবিটা দেখো, এই ছবিটা, এটা দেখো হাঁটু, এই দেখো পা, হ্যাঁ পা লেগটা এই নি জয়েন্ট থেকে ডেফিনেটলি এটা বাড়ির দিকে, ঠিক আছে। তো এইটাকে আমরা জেনো ভালগাস বলতে পারি। এই পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেশেন্ট, এবং পেশেন্টের আঙ্গুলগুলা দেখো, হ্যাঁ এই মিড লাইন থেকে এইটাও বাড়ির দিকে গেছে, কাজে এই টোগুলাও ভালগাস। এই ছবিটা দেখো, এটা অস্টিও আর্থ্রাইটিস এর একটা পেশেন্ট, দেখো এই নি থেকে ডিস্টাল পার্টটা ভিতরের দিকে বেঁকে গেছে, সো দিস ইজ ভ্যালগাস নি, দিস ইজ ভ্যারাস নি, ঠিক আছে, বোলেগ নকনি। এখন এই পেশেন্টের পাটা খেয়াল করো, ওর কিন্তু দেখো ডিফর্মিটিটা এই জয়েন্টকে ইনভলভ করে নাই, এটা যে
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, শোনাচ্ছে না স্যার। স্যার লাস্ট 5 মিনিট ধরে শোনাচ্ছিল না স্যার, কল আসার পর থেকে স্যার।